কৌশিকের আকাশ সমান রাগের সামনে দিশেহারা হয়ে পড়ল মৌমিতা। কৌশিক সচরাচর খুব বেশি রাগে না, কিন্তু একবার রেগে গেলে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দেয়। ভাঙচুর করে আশেপাশের কিচ্ছু আর আস্ত রাখে না। একসাথে দুই ভাই বোন দুনিয়াতে এসেছে, এজন্য হয়তো দুজনের মধ্যে বোঝাপড়াটা একটু বেশি। কৌশিককে শান্ত করার উপায় খুঁজতে গিয়ে মৌমিতার নজর গেল ওর চুলের দিকে। রাগারাগির কারণে পরিবেশ গরম থাকায় কেউ বিষয়টা খেয়াল করেনি, এজন্য দেরিতে মৌমিতার চোখে পড়েছে। এই সাত সকালে কৌশিকের ভেজা চুল দেখে থতমত খেয়ে গেল মৌমিতা। সকাল সকাল গোসল করার রহস্য উদ্ঘাটন করতে বেশি সময় লাগলো না। ভাইয়ের ধৈর্যহীনতা দেখে মনে মনে হতাশার নিঃশ্বাস ছাড়ল মৌমিতা। বিষয়টা কতদূর এগিয়ে গেছে কে জানে। এটা নিয়ে আবার ভবিষ্যতের সমস্যা তৈরি না হয়। চিন্তিত ভঙ্গিতে কপাল চুলকে প্রশ্ন করল, তুবা কোথায় রে? আচমকা তুবার কথা মনে পড়তেই শান্ত হয়ে গেল কৌশিক। রাগটা দমে গেল মুহূর্তেই। কৌশিক লম্বা করে শ্বাস টেনে নিজেকে শান্ত করল। রাগী চোখে রাইমার দিকে তাকিয়ে দুই আঙুলের ঘর্ষণে চুটকি বাজিয়ে বলল, হি ইউ আউট, আমার চোখের সামনে তোমাকে যেন আর না দেখি। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলেই হনহন করে বেরিয়ে গেল ঘর থেকে। মৌমিতাও পেছনে পেছনে ছুটল কৌশিকের, কিন্তু ওকে ধরার আগেই কৌশিক তুবার ঘরে ঢুকে আবারও ঠাস করে দরজা লাগিয়ে দিল। তুবার চোখটা মাত্রই লেগে এসেছিল। আচমকা দরজা আটকানোর আওয়াজে ধরফরিয়ে উঠে বসল। দরজার সামনে কৌশিককে দেখে বুকে হাত রেখে শ্বাস টানল। কৌশিক ততক্ষণে তুবার কাছাকাছি চলে এসেছে। তুবাকে বুকে হাত রেখে শ্বাস টানতে দেখে তড়িঘড়ি করে কাছে বসল। দুই হাতে তুবার মুখটা আগলে ধরে বলল, কি হয়েছে জান? এত জোরে শ্বাস টানছিস কেন? কষ্ট হচ্ছে? কৌশিকের কণ্ঠে ছিল একরাশ ব্যাকুলতা। তুবা মাথা ডানে বামে নেড়ে না বোঝাল। মাথা উঁচিয়ে খাটের সাথে হেলান দিল। তুবার শুকনো মুখপানে কৌশিক নির্বিশেষ তাকিয়ে রইল কিছুক্ষণ। এক রাতেই চেহারায় ব্যাপক পরিবর্তন এসেছে মেয়েটার। ঘাড়ে গলায় অসংখ্য কালচে দাগ। রাতে নিজের ওপর কন্ট্রোল হারিয়ে বদ্ধ উন্মাদ হয়ে উঠেছিল কৌশিক। দুনিয়াদারির সব চিন্তা ভুলে ডুবে গেছিল প্রিয় মানুষের দেহে। সেই ভালোবাসা এতটাই প্রখর ছিল যে তুবার দেশজুড়ে ছাপ পড়ে গেছে। ইচ্ছাকৃত না হলেও তুবাকে বেশ আঘাত দিয়ে ফেলেছে কৌশিক। সেই কথা ভাবতেই বুকটা ভার হয়ে এলো। ডান হাতটা তুবার বাম গালে রাখল কৌশিক। অপরাধী কণ্ঠে বলল, সরি জান। তুবা অবাক হয়ে বলল, সরি কেন? ওকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমার নিজের ওপর আর একটু কন্ট্রোল আনা উচিত ছিল। তুবা হাসল, একটা স্বচ্ছ বিশুদ্ধ হাসি। কৌশিকের হাতটা নিজের গালের সাথে আলতো করে চেপে ধরে বলল, আপনার খুশির জন্য আমি এমন হাজারো ব্যথা সইতে রাজি। শুধু কথা দিন, আপনি আমার হয়ে থাকবেন। সন্দেহ আছে তোর? বলা তো যায় না। যদি কখনো মন বদলে যায়, তার আগেই যেন আমার মরণ হয়। আচমকা কৌশিকের মুখের মৃত্যুর কথা শুনে আঁতকে উঠল তুবা। ঝট করে চেপে ধরল কৌশিকের মুখ। ছলছল চোখে তাকিয়ে বলল, আমার কসম, এমন কথা আর কোনোদিন বলবেন না। আচ্ছা বলবো না। বাধ্য ছেলের মতো মেনে নিল কৌশিক। তুবার ঠোঁট ছড়িয়ে হাসল। কিছুটা এগিয়ে এসে কৌশিকের সাথে ঘনিষ্ঠ হয়ে বসল। প্রশস্ত দুই কাঁধে হাত রেখে কৌশিকের কপালে চুমু খেল। এরপর চোখের পাতায় চুমু খেল। ঠোঁট নামিয়ে কৌশিকের লম্বা নাকের ডগায় চুমু খেল। কৌশিক চোখ বন্ধ করে অনুভব করল শুধু তুবার ভালোবাসা মিশ্রিত ছোঁয়ায় দেহে নতুন করে শিহরণ জাগল। কৌশিক ঘন ঘন শ্বাস টেনে বলল, থামো জান, আমি কিন্তু কন্ট্রোল হারাচ্ছি। আপনার কন্ট্রোলের লাগাম এত ঢিল কেন? লাগাম আর আছে কই? তুই তো কবে সেই লাগাম ভেঙে দিয়েছিস। তুবা আর কথা বাড়ালো না। এমনিতেই গতকালের ঝড় তার দেহের ওপর তাণ্ডব চালিয়েছে। সকালেও এক প্রকার সাইক্লোন হয়ে গেছে। নতুন করে আর কোনো টর্নেডো সইতে রাজি নয় তুবা। প্রথম ভার্জিনিটি হারানোর ব্যথা এখনো দেহের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে। নতুন করে আবার ব্যথা কোথায় জায়গা দেবে? 7-5 ভাবতে ভাবতে কৌশিকের থেকে দূরে সরে গেল তুবা। পুনরায় খাটের সাথে হেলান দিয়ে বসল। কৌশিক পকেট থেকে একটা ওষুধের পাতা বের করল। সেখানে থেকে একটা ওষুধ ভেঙে নিয়ে তুবার দিকে এগিয়ে দিল। পানির গ্লাস মুখের সামনে ধরে আদেশ সুরে বলল, হা কর। তুবা বাধ্য মেয়ের মতো চুপচাপ ওষুধটা খেয়ে নিল। যদিও তুবা জানে এটা কিসের ওষুধ, তাই আর দ্বিতীয় কোনো বাক্য বাইর করল না। বিকেলে সবাই মিলে আবারও ঘুরতে বেরিয়েছে। আগামীকাল সবাই ঢাকায় ফিরে যাবে। যদিও থাকার কথা ছিল 1 সপ্তাহ, কিন্তু কৌশিক 3 দিনের বেশি ছুটি ম্যানেজ করতে পারেনি।
এদিকে রাইমা এখানে থাকায় তুবাকে রেখে কৌশিক যাবে না, নিজের সাথে তুবাকেও নিয়ে যাবে। বাড়ির সবচেয়ে ছোট সদস্য ছাড়া বাকিরা কি আর ঘুরে মজা পাবে? তুবারই তো ঘোরার প্রতি আগ্রহ বেশি, তাই অগত্যাই সবাই সিদ্ধান্ত নিয়েছে ফিরে যাওয়ার পর বেশি করে ছুটি ম্যানেজ করলে আবারও ঘুরতে আসবে। ইতিমধ্যে সবাই সমুদ্রের তীরে নিজেদের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। রাতুল এখানে এসে পরিচিত কয়েকজনের দেখে পেয়ে তাদের সাথে আড্ডায় মশগুল হয়ে আছে। রিয়া আর তুবা হাঁটু পর্যন্ত পানিতে নেমে বিভিন্ন পোজ দিয়ে ছবি উঠছে। ওদের ছবি তুলে দিচ্ছে নীরব। রাইমাকে মৌমিতা নিজের কাছেই রেখেছে। কৌশিকের হাতের পরলে খুব বিশ্রী কাণ্ড ঘটে যাবে। এমনিতেই একবার থাপ্পড় মেরে দিয়েছে ছেলেটা, আবারও গায়ে হাত তুললে বিষয়টা খারাপ হবে ভীষণ। তাই এক প্রকার নিজের পেছনে লুকিয়েই রেখেছে। তুবাদের থেকে 4-5 হাত দূরে দাঁড়িয়ে স্ট্র দিয়ে ডাবের পানি খাচ্ছে কৌশিক। ওকে একা দেখে মৌমিতা সেদিকে পা বাড়ালো। যাওয়ার আগে রাইমাকে কড়া ভাষায় বলে গেল ভদ্র মেয়ের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকতে। কৌশিকের হাতের পরলে খবর আছে। দ্রুত কদমে কৌশিকের পাশাপাশি গিয়ে দাঁড়ালো মৌমিতা। নিজের পাশে কারোর উপস্থিতি অনুভব করে এক পলক তাকালো কৌশিক। মৌমিতাকে দেখে ফের নজর ঘুরিয়ে তাকালো তুবার দিকে। মৌমিতা নিচু কণ্ঠে বলল, বাড়ি গিয়ে বাবার সাথে কথা বলবো। কোন বিষয়ে? স্ট্র মুখে নিয়ে ডাবের পানি খেতে খেতে জবাব দিল কৌশিক। মৌমিতা আরও একটু হেসে দাঁড়ালো কৌশিকের সাথে। কণ্ঠে বেজায় সতর্ক, যেন আশেপাশের বাতাসও ওদের কথা না শোনে। কোন বিষয় মানে? তোর আর তুবার বিষয়ে। আমার খাওয়া কি তুই খেয়ে দিবি? বা তুবার সাথে আমি যা যা করতে পারি সেগুলো তুই করতে পারবি? মৌমিতা থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, মানে কি? তুই যা পারিস সেটা আমি কিভাবে পারবো? তাহলে আমার কাজ তুই করতে চাইছিস কেন? কৌশিক, একটু তো লজ্জা দেখা। বড় বোন আমি তোর। কে মানে তোকে বড় বোন হিসেবে? হুহো। কৌশিকের তোত্তারা জবাব শুনে রাগ হয় মৌমিতার। দাঁতে দাঁত চেপে বলে, তুই না মানলেও আমি তোর বড়। মাত্র 1 মিনিটের। তুই হলো 1 মিনিট হলেও বড় তো। ততক্ষণে কৌশিকের ডাবের পানি খাওয়া শেষ হয়ে গেছে। পাশ ঘুরে একটা বড় ডাস্টবিনের ডাবটা ছুঁড়ে ফেলে দিল। এরপর মৌমিতার দিকে ঘুরে তাকিয়ে বলল, লিসেন মৌ, তোর আর আমার জন্ম একসাথে হলেও তোর চাইতে আমি বেশি বড়। যুক্তি দিয়ে বোঝাই, সংসারে ছেলেদের দায়িত্ব বেশি। আর যার দায়িত্ব বেশি, তার কাজ এবং সম্মান দুটোই বেশি। আর সম্মান মানুষ তাকেই দেয় যে বয়সে বড়। তাহলে তোর আর আমার মধ্যে আমিই বড়, সেটা প্রমাণিত। আর রইল তোর পৃথিবীতে 1 মিনিট আগে আসার কথা, সেটাও আমার দয়া। এই পৃথিবীতে মেয়েরা আবার সবকিছুতেই অগ্রাধিকার পায়। তোর ক্ষেত্রেও এই পলিটিক্স কাজে এসেছে। মায়ের পেট থেকে বের হওয়ার সময় দেখলাম একটাই দরজা। ভেতরে ছিলাম তুই আর আমি। ভাবলাম তুই মেয়ে মানুষ, চিৎকাদুনি। তোকে রেখে আমি আগে গেলে আবার ন্যাকা কান্না শুরু করবি। তাই নিজের ইচ্ছেকে দূরে রেখে তোকে আগে বের হতে দিয়েছি। লেডিস ফার্স্ট পলিসি মেইনটেইন করেছি আর কি। সবটাই আমার উদারতা আর মহত্ব। তোর তো উচিত সম্মানের খাতিরে আমার পায়ে লুটিয়ে পড়া। তা না করে অসভ্যের মতো নিজেকে বড় দাবি করিস। লোভী একটা। একদমই কথাগুলো বলে থামল কৌশিক। মৌমিতা ভ্যাবাচেকা খেয়ে তাকিয়ে রয়েছে। কয়েক সেকেন্ড সেভাবেই হতভম্ব হয়ে রইল। এরপরই চোখ মুখ অন্ধকার করে চেঁচিয়ে উঠল, এত উদ্ভট কথা তুই পাস কোথা থেকে বাদর? মায়ের পেট থেকেই শিখে এসেছি। তোকেও শিখিয়েছিলাম। তোর মাথায় ঘিলু কম তাই ভুলে গেছি। তুই আমাকে রাগাচ্ছিস ভাই। রাগছিস কেন? যা ভাগ। নিজ উদ্যোগে তর্ক বিতর্ক শেষ করে তুবাদের দিকে হাঁটা দিল কৌশিক। মৌমিতা হতভম্ব হয়ে তাকিয়ে রইল শুধু। সেই ছোটবেলা থেকে দুই ভাইবোন সাপ নিয়লের মতো ঝগড়া করে। জনই নিজেকে বড় প্রমাণ করতে মরিয়া। কারণ একটাই, নিজেকে ছোট মেনে নিলেই বড়জনের বশ্যতা স্বীকার করতে হবে। সেটা দুই ভাই বোনের কেউই মানতে পারে না। একজনের অপর অন্যজন নিজেকে বড় দাবি করতে মরিয়া। তবে ঝগড়ার পাশাপাশি ভাই বোনের মধ্যে মহব্বত ব্যাপক। যমজ হওয়ায় একে অপরের দুঃখ কষ্ট বাবা মায়ের চাইতে বেশি বোঝে। দুজনের মধ্যে একজন বিপদে পড়লে অন্যজন সবার আগে টের পেয়ে যায়। এটা কি যমজ হয়ে জন্ম নেয়ার কারণে হয়, নাকি রক্তের টানে, সেটা ওরা জানে না। তবে ওদের মধ্যে ঝগড়া যত বেশি, দিন শেষে মহব্বতও ঠিক ততটাই বেশি। ঢাকায় ফিরেই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছে সবাই। কৌশিক নিজের অফিস জয়েন করেছে। মৌমিতাও রাতুলের সাথে শ্বশুর বাড়ি চলে গেছে। তুবা, রিয়া, নীরব নিজেদের ভার্সিটির লাইফে মশগুল হয়ে গেছে।
তবে সময় পানির মতো সরল গতিতে চললেও মানুষের জীবন সবসময় সরল রেখার বিপরীত। সেখানে আঁকাবাঁকা উঁচু নিচু সমস্যা দিয়ে ভরপুর। তেমনই একটা সমস্যা সৃষ্টি করতে ভুইয়া মঞ্জিলে হাজির হয়েছে কৌশিকের মামা মোবারক সাহেব। নিজের স্ত্রী এবং মেয়ে রাইমা সমেত বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন ভদ্রলোক। স্বাভাবিকভাবেই বাড়িতে আত্মীয়র আগমন ঘটায় সবাই খাতির যত্নে লেগে পড়েছে। কিন্তু অনর্থক ঘটল যখন মোবারক সাহেব কৌশিকের সাথে নিজের মেয়ের বিয়ের কথা তুললেন। শান্ত শিষ্ট পরিবেশ মুহূর্তে আগুনের উত্তাপের ন্যায় গরম হয়ে উঠল। জামাল সাহেব গর্জে উঠলেন, আপনার সাহস কি করে হলো এমন বাজে একটা প্রস্তাব আমার সামনে রাখার? আচমকা জামাল সাহেবের গর্জনে কেঁপে উঠল পুরো ভুইয়া মঞ্জিল। তুবা, নীরব আর রিয়া মাত্রই ভার্সিটি থেকে বাসায় ফিরেছে। কাঁধের ব্যাগ এখনো নিচে নামায়নি। এমন সময় বাড়ির গুমট পরিবেশ দেখে সকলের পা থমকে গেল। কাঁচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে রইল দূরে এবাড়ির কর্তা জামাল সাহেব। তার কথার বিপরীতে একটা ফুলদানিও নড়ে না এবাড়ির। সকল বিষয়ে তার সিদ্ধান্তই চূড়ান্ত। বাড়ির রমণীরা ভয়ে ভয়ে তাকিয়ে আছেন সামনে। আজ নিশ্চিত কোনো ঝড় উঠবে। কনকচাপা বেগম ব্যতিব্যস্ত হয়ে এগিয়ে এলেন। নিজের বাড়িতে আপন ভাইয়ের অপমান তার জন্য মোটেও সুখকর নয়। তিনি স্বামীর পাশে এসে দাঁড়িয়ে ভীতু কণ্ঠে বললেন, রাগ কেন করছেন? ভাইয়া তো শুধু কথাই বলতে এসেছে। কিসের কথা? হ্যাঁ, কি বিষয়ে কথা? আমার ছেলের সাথে নিজের মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। এমন বাজে প্রস্তাব তিনি রাখলেন কিভাবে? আপনের মধ্যে বিয়ে কিভাবে হয় কনক? স্বামীর ধমক শুনে চুপ হয়ে গেলেন কনকচাপা বেগম। ভাইয়ের অপমানে চোখ দুটো ছলছল করে উঠল তার। রাইমার মুখে যেন বুলি ফুটল। সে বড়দের মাঝে ফট করে বলে উঠল, নিজেদের মধ্যে সম্পর্ক গড়লে কি সমস্যা আঙ্কেল? সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেব মেয়ে? কৈফিয়ত না দিলেও উত্তর দিতে হবে। আপনি আপনের মধ্যে বিয়ে দেওয়ায় রাজি নয়, কিন্তু ঘরের মধ্যে ঘর করতে রাজি। জামাল সাহেব ভ্রু কুঁচকালেন, কাঠোকাঠ কণ্ঠে বললেন, মানে? কক্সবাজার গিয়ে তুবা কৌশিক ভাইয়ের কোলে চড়েছিল। গোটা একটা রাত একসাথে এক ঘরে কাটিয়েছে দুজন। আপনার চোখে এটা ঠিক? আচমকা তীর নিজের দিকে ছুটে আসায় চমকে উঠল তুবা। ভয়ে বোধজ্ঞান হারিয়ে ফেলল। মুহূর্তেই উত্তর দেওয়ার মতো কোনো উপযুক্ত জবাব খুঁজে পেল না। পরপরই পুরো পরিবারের দৃষ্টি একজোটে পড়ল তুবার উপর। ভয়ে, উত্তেজনায় তুবার জ্ঞান হারানোর উপক্রম। মাথাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। এই মুহূর্তে কৌশিককে তুবার খুব করে প্রয়োজন। তুবা যখন বুঝে উঠতে পারছিল না কি উত্তর দেবে তখন রিয়া এগিয়ে এলো বোনকে সাহায্য করতে। তুবাকে নিজের পেছনে আড়াল করে গটগট করে বলল, বড় চাচ্চু, আমার কথা শোনো। রাইমা শুধু অর্ধেক সত্য বলেছে, পুরোটা নয়। তুবাকে ভাইয়া কোলে নিয়েছিল কারণ তুবা অসুস্থ হয়ে পড়েছিল। বিচে হাঁটতে হাঁটতে হঠাৎ ঝড় উঠে আসে। আমরা তখন দৌড়ে হোটেলে চলে আসি। কিন্তু কোনো কারণে তুবা আটকে যায়। বৃষ্টিতে ভিজে জ্বরে জ্ঞান হারিয়ে ফেলে। ভাইয়া খুঁজতে গিয়ে ওকে জ্ঞানহীন অবস্থায় পায়। তখন কি ওকে হাঁটিয়ে নিয়ে আসা সম্ভব ছিল বলো? তাই তো কোলে করে হোটেলে নিয়ে আসলো। এটা কি দোষের কিছু? সারা রাত তুবার গায়ে জ্বর থাকায় ভাইয়া ওর মাথায় পানির পটি দিতে রুমে থেকে গিয়েছিল। শুধু ভাইয়া একা নয়, আমি আর নীরব ছিলাম সেই ঘরে। এই নীরব বল এক বুক আতঙ্ক নিয়ে গটগট মিথ্যেগুলো বলে দিল রিয়া। আগে পিছে কেন কিছু ভাবল না। এই মুহূর্তে তার একটাই চাওয়া, বোনকে সবার জেরা থেকে বাঁচানো। রিয়ার সবগুলো কথা নির্বের মাথার ওপর দিয়ে গেলেও তুবাকে বাঁচাতে বোনের সাথে তাল মেলালো। তোতা পাখির মতো মাথা নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ চাচ্চু, রিয়া ঠিক, রাইমা ভুল। জামাল সাহেব নিজের বাচ্চাদের কথা এক বাক্যে বিশ্বাস করে নিলেন। পরপরই ঘাড় ঘুরিয়ে রাইমার পানে তাকালেন। একচুরি মিথ্যে শুনে হতভম্ব হয়ে তাকিয়ে আছে রাইমা। ওদের ভাইবোনের যে পেট ভর্তি এত মিথ্যে সেটা রাইমা আগে জানত না। সে বুঝতে পারছে না মানুষ এত কনফিডেন্স নিয়ে এত এত মিথ্যে কিভাবে বলতে পারে, তাও আবার এত সাজিয়ে গুছিয়ে। এদের মিথ্যের বিপরীতে রাইমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। রাইমার ভাবনার মাঝেই জামাল সাহেব শক্ত কণ্ঠে বললেন, শোনো মেয়ে, আমার ছেলে মেয়েরা এবারের নিয়ম কানুন খুব ভালো করেই জানে। ওরা জানে এই বংশে আত্মীয়র মধ্যে বিয়ে হয় না। এই পরিবারে নিজেদের মধ্যে প্রণয় ঘটানো নিষিদ্ধ। আর আমার ছেলে মেয়েরা কোনো নিষিদ্ধ প্রণয়ে জড়াবে না। রাইমা কিছু বলতে যাবে তার আগেই জামাল সাহেব হাতের ইশারায় থামিয়ে দিয়ে বললেন, আর কোনো কথা শুনতে চাই না। বড়দের মাঝে কথা বলে এমনিতেই অনেক বেশি স্পর্ধা দেখিয়ে ফেলেছ।
আরও বেশি অপমানিত হতে না চাইল চুপচাপ এখান থেকে চলে যাও। গমগমের সুরে কথাগুলো বলে নিজের ঘরের দিকে হাঁটা দিলেন তিনি। অপমানের লজ্জায় স্ত্রী সন্তান নিয়ে চলে গেলেন মোবারক সাহেব। রিয়া লম্বা করে শ্বাস টানল। যাক বাবা, বাঁচা গেছে। কিন্তু স্বস্তি পেল না তুবা। বড় চাচ্চুর কাঠোকাঠ জবাব তার ভেতরটা নাড়িয়ে দিয়েছে। ভয়ে হৃৎপিণ্ড কাঁপছে। ওদের পরিবার কৌশিক আর তুবার সম্পর্ক মেনে নেবে না, কখনোই মানবে না। অতিরিক্ত দুশ্চিন্তায় তুবার দেহের রক্ত প্রবাহ বাধা প্রাপ্ত হচ্ছে যেন। নিজেদের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে ক্ষণে ক্ষণে শরীর কাটা দিয়ে উঠছে। মুহূর্তেই মুখটা চুপসে এতটুকুন হয়ে গেল। রাতে ঠিক মতো খেতেও পারল না তুবা। গলা দিয়ে কিছুই যেন নামছে না। এই অস্থিরতা কিভাবে দূর হবে তুবা জানে না। মন শুধু এটুকু জানে, তার কৌশিককে চাই। সবসময় চাই, সারা জীবনের জন্য চাই। অন্যথায় তুবার দেহে প্রাণ থাকবে না। কৌশিক বাড়ি ফিরেছে রাত 11টার পর। টানা বেশ কয়েকদিন ছুটি কাটানোর দরুন কাজের চাপ বেশি পড়েছে। ক্লান্ত দেহে বাড়িতে পা রাখতেই দেখা হলো রিয়ার সাথে। যেন সে কৌশিকের জন্যই অপেক্ষা করছিল। কাঙ্ক্ষিত ব্যক্তির দর্শন পেয়ে দমিয়ে রাখা দমটা যেন বেরিয়ে গেল রিয়ার। দৌড়ে কৌশিকের পাশে দাঁড়ালো। সিসি ক্যামেরার নায় চোখ দিয়ে যা কিছু দেখেছে সেই সব কৌশিকের সামনে উগরে দিল। রাইমার কথা শুনে কৌশিকের চেহারায় বেজায় বিরক্তি ফুটে উঠল। কিন্তু পরক্ষণেই তুবাকে জেরা করার কথা শুনে সমতল কপালে 3-4টে চিন্তার ভাঁজ পড়ল। ক্লান্ত কণ্ঠে প্রশ্ন করল, তুবা কোথায়? ওর ঘরেই আছে ভাইয়া। বেচারি খুব ভয় পেয়ে গেছে। ভয়ে রাতে খাবারও ঠিক মতো খায়নি। দরজার বাইরে থেকে কান্নার আওয়াজও পেলাম। কৌশিকের কুচকানো হৃদয় এবার দ্বিগুণ কুচকে গেল। ধূপধাপ পা বাড়ালো সিঁড়ির দিকে। রিয়া পেছনে থেকে ডেকে বলল, বড়মা তোমার খাবার টেবিলে রেখেছে ভাইয়া। আমি কি গরম করে দেব? লাগবে না, তুই গিয়ে ঘুমিয়ে পড়, আমি নিজেই গরম করে নেব। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দোতলায় চলে গেল কৌশিক। অফিসের শার্টটা এখনো ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। কৌশিকের ব্যস্ত কদম জোড়া থামল তুবার ঘরের দরজার সামনে। দরজাটা চাপিয়ে রাখা। কৌশিক সময় অপচয় না করে দরজা ঠেলে ভেতরে ঢুকল। আস্তে করে ভেতর থেকে দরজা আটকে দিয়ে পুরো ঘরে চোখ বুলালো। তুবা ঘরে নেই, বেকনিতে দাঁড়িয়ে আছে। কৌশিক খেয়াল করল তুবার শরীর থেকে থেকে কাঁপছে। ব্যস্ত পায়ে সেদিকে কদম বাড়ালো কৌশিক। বেলকনির কাছাকাছি যেতেই কানে ভেসে আসলো তুবার অস্পষ্ট কান্নার আওয়াজ। কৌশিকের বুকটা দুমড়ে মুচড়ে ছিঁড়ে গেল যেন। এক ছুটে গিয়ে তুবাকে পেছনে থেকে জড়িয়ে ধরল। 2 হাত বাঁধল তুবার চিকন উদরে। থুতনিটা রাখল তুবার ঘাড়ে। আচমকা ছোঁয়ায় সামান্য কেঁপে উঠল তুবা। কিন্তু কৌশিকের শ্বাস প্রশ্বাস ঘাড়ে পড়ায় স্বাভাবিক হলো। কৌশিক নিচু কণ্ঠে বলল, হুশ, এত কান্না করছিস কেন? জামাই মরেছে তোর। তুবা তৎক্ষণাৎ ঘুরে গেল। কৌশিকের মুখোমুখি হয়ে হাত দিয়ে মুখ চেপে ধরল। শাসন সুরে বলল, খবরদার, আজে বাজে কথা বলবেন না। ঘাড় এলিয়ে তুবার ধরে রাখা হাতের তালুতে চুমু খেল কৌশিক। তুবার সঙ্গে হাতটা সরিয়ে নিল। মনে মনে বিরক্ত হলো বেশ। লোকটার সব সময় ফাজলামি। তুবা রাগ করে বলল, সিরিয়াস মুহূর্তে চুমু দেওয়ার মুড আসে কি করে আপনার? তোকে আদর করার মুড আমার সব সময় থাকে। দেখতে চাস? আদর দিয়ে দেখাই। তুবা মুখ ঘুরিয়ে নিল। দ্বিতীয় কোনো শব্দ বায় করল না। চোখ থেকে তখনও টপ টপ করে পানি ঝরছে মেয়েটার। কৌশিক 2 হাতে তুবার কোমর শক্ত করে চেপে ধরল। তুবার ঘুরিয়ে রাখা গালে শব্দ করে চুমু খেল। তুবা যেন মুহূর্তের মধ্যেই চিন্তার কথা ভুলে বসল। কান্নাও থেমে গেল। রাগী কণ্ঠে বলল, আপনি খুবই অসভ্য। আচ্ছা, তাহলে আর একটু অসভ্যতা করি। একদম না। কৌশিক হাসল। তুবাকে কান্না থামিয়ে স্বাভাবিক হতে দেখে মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। 2 হাতে তুবার মুখটা আগলে ধরে বলল, এত ভয় কেন পাস জান? আমি আছি তো, সব চিন্তা আমি করব, তুই শুধু আমার পাশে থাকবি। ব্যাস। বড় চাচ্চু আমাদের সম্পর্ক মেনে নেবে না কৌশিক ভাই। তো তোর কি মনে হয়, বাবা না মানলে আমি তোকে ছেড়ে দেব? আমার জন্য পরিবারের বিরুদ্ধে যাবেন? তুবার কণ্ঠে ভয়ের আভাস। কৌশিক তুবার কপালে ছোট্ট করে চুমু খেল। অভয় দিয়ে বলল, আমি সব সামলে নেব জান। শুধু তুই ভেঙে পড়িস না। মনে রাখবি, তোর হাসিখুশি মুখ আমাকে শক্তি দেয়। তোর কান্না আমাকে দুর্বল করে। তোর ভয় আমাকে ভেঙে ফেলে। তুই পাশে থাকলে আমি কৌশিক পুরো পৃথিবীর বিরুদ্ধে লড়তে রাজি। সেখানে পরিবার নিতান্তই তুচ্ছ বিষয়। তুবার ঠোঁট ছড়িয়ে হাসল। মনের সব ভয়, সব চিন্তা নিমেষেই উবে গেল।
দুই হাতে কৌশিককে জড়িয়ে ধরল। প্রশস্ত বুকে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করল। সময় নিয়ে কৌশিক প্রশ্ন করল, রাতে খাসনি কেন? এমনি। আমাকে খাবি? খেয়ে দেখ। ছি, সরুন তো। এক ঝটকায় কৌশিকের থেকে দূরে সরে গেল তুবা। লজ্জা ঢাকতে তড়িঘড়ি করে পা বাড়ালো ঘরে। কৌশিক পেছনে থেকে দুষ্টুমির স্বরে বলে উঠল, জান, চাইলে খেয়ে দেখতে পারিস। ট্রাস্ট মি, আগেরবারের চাইতে বেশি মজা পাবি। আজ ভুইয়া মঞ্জিলে পিনপতন নীরবতা বিরাজ করছে। পুরো বাড়ির জুড়ে কোনো মানুষের পাদচারণ নেই। আজ বাড়ির বড়রা সবাই নিকটস্থ এক আত্মীয়র মেয়ের বিয়ের উপলক্ষে সেই বাড়ি বেড়াতে গেছে। বাচ্চাদের যেতে বলেছিল কিন্তু তারা কেউই যেতে রাজি হয়নি। মূলত সেই আত্মীয় বাড়িটা ঢাকার বাইরে। সেখানে গিয়ে বিয়ে অ্যাটেন্ড করে আবার বাসায় ফিরে আসতে আগামীকাল দুপুর হয়ে যাবে। অলরেডি বাচ্চারা সবাই অনেক বেশি ছুটি কাটিয়ে ফেলেছে। এজন্য আর বড়দের সাথে যেতে রাজি হলো না। মূলত ওরা বিয়েতে যেতে চায় না। সবাই ভিন্ন ভিন্ন প্ল্যানিং সাজিয়ে বসে আছে। তাই তো বড়রা বাড়ি থেকে বের হতেই নীরব ছুটল বন্ধুদের সাথে ক্লাবে। আজ সারা রাত ক্লাবে হই হুল্লোড় করে রাত পার করবে। বিকালের দিকে রিয়া চলে গেছে বান্ধবীর বাড়ি। বান্ধবীরা মিলে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেছে। আজ আর বাড়ি ফিরবে না। মূলত জামাল সাহেবের করা শাসনে বড় হয়েছে সবাই। এজন্য ছুট পেলে আকাশে উড়তে শুরু করে। সবাই যার যার মতো চলে যাওয়ার পর পুরো বাড়ি জুড়ে তুবা একা রয়ে গেছে। রিয়া অবশ্য অনেক টানাটানি করেছে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তুবা যেতে রাজি হয়নি। তুবার মতে ঘুরে বেড়ানোর চেয়ে বাড়িতে বসে মুভি দেখা ভালো। এক বাটি পপকর্ন ভেজে টিভি চালিয়ে সোফায় বসল তুবা। সায়েরা মুভিটা চালিয়ে সোফায় পা গুটিয়ে বসল। পুরোপুরি মনোনিবেশ করল টিভিতে। নায়কটা তুবার বেশ পছন্দ হয়েছে। কৌশিক বাসায় ফিরল সন্ধ্যা 6টায়। ক্লান্ত শরীরে এক হাতে টেনে টাই ঢিলে করতে করতে বাড়ির ভেতরে পা বাড়াল। শুরুতেই নজর পড়ল সোফায় বসা টিভিতে মনোযোগী তুবার দিকে। কৌশিক পুরো বাড়িতে একবার নজর বুলাল। আজ নীরব। তুবা আর রিয়া ছাড়া বাসায় কারোর থাকার কথা নয়। তবে বড়দের পাশাপাশি বাকি দুজনেরও খবর নেই। এরই মাঝে কৌশিকের পায়ের আওয়াজ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো তুবা। দরজার সামনে ক্লান্ত মুখে কৌশিককে দাঁড়িয়ে থাকতে দেখে তড়িঘড়ি উঠে দাঁড়ালো। দ্রুত পায়ে এগিয়ে যেতে যেতে বলল, আপনার কি শরীর খারাপ? বলতে বলতে এক গ্লাস পানি এগিয়ে দিল। কৌশিক চুপচাপ গ্লাসটা নিয়ে একটানে সবটুকু পানি পেটে চালান করল। এরপর ম্লান মুখে বলল, ভীষণ ক্লান্ত লাগছে যান, একটু শান্তি দিবি। তুবার মনটা ভারী হয়ে গেল। গ্লাসটা টেবিলের ওপর রেখে টান দিয়ে গায়ের ওড়না ফেলে দিল। দুই হাত ছড়িয়ে ইশারায় ডাকলো কাছে আসতে। তুবার সম্মতি পেয়ে ঠোঁট ছড়িয়ে হাসল কৌশিক। শক্ত করে জড়িয়ে ধরল তুবাকে। অর্ধ উন্মুক্ত বক্ষ ভাঁজে মুখ ডুবালো। তুবা কেঁপে উঠল, কিন্তু কৌশিককে নিজের থেকে সরানোর চেষ্টা করল না। বরং দুই হাত আলতো করে পিঠে রাখল। কৌশিক তুবার গলার নিচের উন্মুক্ত অংশে নাক ঘষে বলল, বাদর দুটো কোথায়? দেখছি না কেন? জনেই বেড়াতে গেছে। ফিরতে অনেক রাত হবে। এর মানে বাড়িতে তুই একা? হ্যাঁ, এজন্যই তো আপনি তাড়াতাড়ি বাড়ি ফিরেছেন। বাহ, আমাকে বুঝতে শিখে গেছিস অনেক আগে থেকেই। তুবার কথায় কৌশিক আলতো করে হাসল। তুবার ফর্সা গোলদেশে গভীরভাবে ওষ্ঠ দাবিয়ে দিল। পরপরই গলায় চিনচিনে ব্যথা অনুভব করল তুবা। আঁতকে উঠে বলল, রাক্ষসের মতো কামড়াচ্ছেন কেন? এনার্জি চেক করছি। শরীরের এনার্জি কমে গেছে। এই দেখ, কামড়ে জোর নেই। মতলব কি আপনার? কে নও, তুই তো আমাকে বুঝিস। তাহলে এটা বুঝছিস না? না, বুঝছি না। কৌশিক হতাশ হলো। গলা থেকে মুখ তুলে তুবার মুখোমুখি হলো। চোখে চোখ রেখে বলল, শরীরে শক্তি পাচ্ছি না জান। একটু এনার্জি দিবি। একটু চার্জ দিয়ে ছেড়ে দেব। বারণ করলে শুনবেন? কখনোই না। বলেই তুবাকে কোলে তুলে নিল। ফিসফিস করে বলল, বাড়ি ফাঁকা। এই সুযোগ কিভাবে হাতছাড়া করি বল? তুবা আর বিরোধিতা করল না। চুপচাপ কৌশিকের বুকের সাথে লেপ্টে রইল। তুবাকে নিয়ে লম্বা লম্বা কদম ফেলে নিজের ঘরে আসলো কৌশিক। আস্তে করে তুবাকে বিছানায় শুইয়ে দিয়ে পরনের ঘামে ভেজা শার্টটা খুলে ফেলল। শক্ত পুরুষলি দেহের দিকে হাপিত্যেশ নয়নে তাকিয়ে রইল তুবা। তারা চিহ্ন গো। কৌশিক ওকে খুব করে টানে, বেসামাল করে দেয়। হুঁশজ্ঞান হারিয়ে কৌশিকের মাঝে মত্ত হতে মন চায় তুবার। তুবার মুগ্ধ চোখের চাহনি দেখে হাসল কৌশিক। তার জীবনের সবচেয়ে বড় অর্জন হলো এই চাহনি। বাঁকা হেসে কৌশিক তুবার ওপর নিজের ভর ছেড়ে দিল। অসংখ্য চুমুতে ভরিয়ে দিল তুবার মুখ, ঘাড়, গলা।
নিষিদ্ধ অঙ্গে খুবই যত্ন নিয়ে ঠোঁট ছোঁয়াল। উন্মাদনায় কেঁপে উঠল তুবার দেহ। রক্ত চলাচল বেড়ে গেল। অতিরিক্ত লজ্জায় চোখ খিচে বন্ধ করে রাখল। কৌশিক হাসল। তুবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এত পরিশ্রম করে দুইবার লজ্জা হরণ করলাম, তারপরেও এত লজ্জা আসে কোথা থেকে? তোর দেহের প্রতিটা ভাঁজ আমার মুখস্থ। এখন তোরও উচিত আমার দেহের প্রতিটা কোণা মুখস্থ করা, না হলে এই পুরুষদের সার্থকতা কোথায়? কৌশিকের মোহনীয় কণ্ঠের বন্ধ রাখা চোখের পাতা মেলে ধরল তুবা। আলতো করে চোখে চোখ রাখল। কৌশিকের চোখে তখন ছিল একরাশ মাদকতা, কাছে পাওয়ার আকাঙ্ক্ষা, এক আকাশ প্রেমের উন্মাদনা। চোখের সাথে চোখ মিলতেই কৌশিক তুবার সর্বোচ্চ গভীরে প্রবেশ করল। অনাবিল সুখে চোখ মুদে এল তুবার। এই অসহ্য সুখে তুবা এখন অভ্যস্ত। আধারিয়া নিশীতে দুটো নখ তারা চিহ্ন গো দেহে পিছতে দিল একে অপরকে। অনুভূতির সাগরে ভাসতে ভাসতে পাড়ি জমালো সর্বোচ্চ সুখের সাগরে। রাত তখন 9টা ছুঁই ছুঁই। কৌশিকের উন্মুক্ত বুকে বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে তুবা। ক্লান্ত দেহটা লেপ্টে আছে নতারা চিহ্নগো দেহের সাথে। ঘুমায়নি, তবে চোখ দুটো বন্ধ। কৌশিক আরও একটু টেনে বুকের সাথে মিশিয়ে নিল তুবাকে, যেন নিজের সবটুকু দিয়ে আগলে নেয়ার প্রচেষ্টা। পারলে পাঁজরের ভেতর ঢুকিয়ে নিত। তুবাও মুচকি হেসে এবার একটু ঘনিষ্ঠ হল। কৌশিক তুবার কপালে ছোট্ট করে চুমু খেয়ে বলল, জান, ওঠ, গোসল করতে হবে তো। আমি ভীষণ ক্লান্ত কৌশিক ভাই। আধো আধো স্বরে বলল তুবা। কৌশিক ফুস করে শ্বাস ছাড়ল। কয়েক মিনিট তুবাকে বুকে নিয়েই শুয়ে রইল। কিন্তু এভাবে থাকলে তো চলবে না। তাই নিজ উদ্যোগে উঠে দাঁড়ালো। পাশ থেকে তোয়ালে দিয়ে কোমর পেঁচিয়ে নিল। এরপর ঝুঁকে তুবাকে কোলে তুলে নিল। তুবাকে নিজের কোলে রেখে শাওয়ার ছাড়ল কৌশিক। ঝপঝপ করে এক ছাঁট পানি এসে ভিজিয়ে দিল দুটো দেহ। এই রাত বিরেতে ঠান্ডা পানির স্পর্শে দেহ কাটা দিয়ে উঠল তুবার। কৌশিক সময় নিল না। যত দ্রুত সম্ভব গোসল শেষ করল। ঘরে ফিরে নিজের টি শার্ট তুবার গায়ে জড়িয়ে দিল। নিজেও একটা টি শার্ট আর ট্রাউজার পরে নিল। এরপর তুবার মুখোমুখি হয়ে বসে নিচু কণ্ঠে বলল, ঘরে যাবি নাকি রাতে এখানেই থাকবি? সবার আগে কিছু খাবো, ক্ষুধা লেগেছে। সে কি, পেট ভরেনি এখনো? আরও একটু দেয়া উচিত ছিল কি? কৌশিকের মশকাতে ফুঁসে উঠল তুবা। ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। চোখ মুখ অন্ধকার করে বলল, আপনি একটা অসভ্য। বলেই ঘরের বাইরে পা বাড়ালো। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। বেশ কিছুটা সময় নিয়ে নিচে নেমেছে কৌশিক। তুবা ততক্ষণে টেবিলে খাবার সাজিয়ে দিয়েছে। কৌশিক এসে একটা চেয়ার টেনে বসল। তুবাও কৌশিকের পাশের চেয়ারে বসল। কৌশিক খেতে খেতে বলল, টাইম লুপে আটকে আছি নাকি? কেন বলুন তো? অবাক হয়ে প্রশ্ন করল তুবা। কৌশিকের ভাবলেশহীন উত্তর, তোর পরীক্ষা মনে হচ্ছে শতাব্দীর দূরে। আসছেই না। বাসায় সব কবে জানাবো? এত মরিয়া হয়ে উঠলেন কেন? ও মরিয়া হব না। ইদানিং আমার বিবাহিত বিবাহিত ফিলিংস হয়। তোকে সব সময় বুকে জড়িয়ে রাখতে ইচ্ছে করে, কিন্তু একটা জায়গায় গিয়ে আটকে যাই। সব সময় সুযোগের সন্ধান চালাতে হয়। এই লুকোচুরি আমার ভালো লাগে না। নিজেকে চোর মনে হচ্ছে। এই পর্যায়ে তোবার চোখে মুখে দুশ্চিন্তা ছড়িয়ে পড়ল। খাওয়ার রুচি আবারও হারিয়ে গেল। আঙ্গুল দিয়ে ভাতের দানাগুলো নাড়তে নাড়তে বলল, বাসার জানালে সেদিন ঝড় হবে কৌশিক ভাই। আমার ভয় করছে। তাহলে তো আরো ভালো। ঝড়ে দুজন উড়ে গিয়ে অন্য কোথাও পড়ব। সেখানেই নতুন করে সংসার শুরু করব। সব ঝামেলা শেষ। কৌশিকের ভাবলেশহীন উত্তর। কিন্তু তোবার এই উত্তর পছন্দ হলো না। উল্টো রেগে গেল। রেগে হনহনিয়ে চলে গেল নিজের ঘরে। পেছনে থেকে কৌশিক গলা ছেড়ে ডেকে উঠল, আরে যান, খাবার তো খেয়ে যা। নাকে আদরেই পেট ভরে গেছে। তুবা থামল না। জবাবও দিল। এই অসভ্য লোকের লাগামহীন কথার জবাব তুবার কাছে নেই। সোজা নিজের ঘরে ঢুকে ঠাস করে দরজা আটকে দিল। কৌশিক সেদিকে তাকিয়ে দাঁত কিটকিট করে হাসল। বড়রা বাড়িতে ফিরেছে পরদিন সকালেই। সবগুলো বাচ্চাদের বাসায় একা রেখে গিয়ে চিন্তায় তারা খুব বেশি আনন্দ করতে পারেননি। জামাল সাহেবের চিন্তা সবচাইতে বেশি। যদিও কৌশিকের অপর ভরসা করে বাচ্চাদের রেখে গেছিলেন তিনি। যাওয়ার পথে কৌশিককে ফোন করে জানিয়ে দিয়েছিলেন বাড়ি ফাঁকা, তাড়াতাড়ি বাড়ি ফিরতে। এজন্যই কৌশিকের নাকে মুখে কাজ শেষ করে সন্ধ্যায় বাড়ি ফেরা। তবুও তিনি স্বস্তি পাচ্ছিলেন না। তাই যত দ্রুত সম্ভব ফিরে এসেছেন। কিন্তু বাড়ি ফিরে তুবা এবং কৌশল ব্যতীত বাকি দুজন ছিল না।
প্রশ্ন করতেই তুবা তৎক্ষণাৎ বানিয়ে বানিয়ে বলে দিল রিয়ার আজ সকালে কোচিং ছিল। নীরব ওকে দিতে গেছে। সন্দেহ হলেও কেউ আর বেশি খাটেনি। টানা জার্নি করে ক্লান্ত সবাই। তাই যার যার ঘরে ফ্রেশ হতে চলে গেল। রিয়া আর নীরব যখন বাড়ি ফিরল তখন বেলা 9টা। বাড়িতে ঢুকতেই দেখল জামাল সাহেবের ঘরে গোপন আলোচনা চলছে। বড়রা সবাই একজোট হয়ে কোনো বিষয় নিয়ে সলাপরামর্শ করছে। কৌশিক অফিসে চলে যাওয়ার পর তুবা বসার ঘর থেকে জামাল সাহেবের ঘরে উকিঝুঁকি দিচ্ছে। ঠিক সেই সময় রিয়া আর নীরব বাসায় আসলো। তুবাকে বড় চাচ্চুর ঘরে উকিঝুঁকি দিতে দেখে বলল, কি হয়েছে রে, এমন চোরের মতো তাকিতুকি করিস কেন? তুবা চমকে উঠল। ঘুরে রিয়ার মুখ চেপে ধরে ফিসফিস করে বলল, শুনতে দাও আপু, গোপন পরামর্শ চলছে। আলোচনার বিষয় বস্তু না জানলেও বিয়ের শব্দটা কানে এসেছে আমার। এখন কার বিয়ে নিয়ে কথা হচ্ছে সেটা শোনার চেষ্টা করছি। মুহূর্তেই ভাই বোনদের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ল। পাশ থেকে নীরব ফিসফিস করে বলে উঠল, কৌশিক ভাইয়ের বিয়ের কথা হচ্ছে না তো? আমাদের মধ্যে ভাইয়াই সবার বড়।